স্বাগত জানাচ্ছি স্টার নিউজ লাইভের সাথে আছি আমি শাইলা রহমান ইমা এবং আজকের আলোচিত সব ঘটনা সরাসরি জানতে যুক্ত হব দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীদের সঙ্গে। দর্শক, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে। এই নিয়ে ঘটনা প্রবাহের খবরাখবর রাখছেন সহকর্মী নূর মোহাম্মদ। তার কাছ থেকে জানবো আরো খবর। তিনি যুক্ত হচ্ছেন বার্তা কক্ষ থেকে। নূর, আমাদেরকে জানাবেন যে ইরান যুক্তরাষ্ট্রের যে যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে বা হতে যাচ্ছে, এই নিয়ে এখন পর্যন্ত সবশেষ কি তথ্য আপনার কাছে এসেছে? আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চয়ই আপনি পর্যবেক্ষণ করছেন, বিস্তারিত জানাবেন। ইমাম, আপনি যেটি বলছিলেন যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে এবং এটি আসলে অনেক বেশি প্রতীক্ষিত, শুধুমাত্র যুক্তরাষ্ট্র, ইরান কিংবা ইসরায়েলের জন্য নয়, এটি গোটা বিশ্বের জন্য আসলে প্রতীক্ষিত। কারণ একটি যুদ্ধ গোটা বিশ্বকে আসলে নাড়িয়ে দিয়েছে। যেমন আমি যদি বলি যে হরমুজ প্রণালী, এটি আসলে একটা পর্যায়ে এসে এই যুদ্ধের একেবারেই কি পয়েন্ট হয়ে গিয়েছিল এবং সেটি ব্যবহার করেছে ইরান এবং সেই হরমুজ প্রণালী ঘিরেই মূলত একটা বড় ধরনের সংকটে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি পরবর্তীতে নিজেও মুখ রক্ষা করার জন্য তিনি নৌ অবরোধ আরোপ করেছিলেন। এর পরবর্তীতে দেখা গেছে যে মূলত যে যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেটি আসলে কিন্তু দুর্বল হতে থাকে, কারণ এই হরমুজ প্রণালী ঘিরে মূলত গোটা বিশ্বের যে 20% জ্বালানি আসলে পরিবহন করা হয় এই একটি নৌ রুট দিয়ে, এবং সেটি যখন ইরানের নিয়ন্ত্রণে পুরোপুরি ছিল বা আছে, তখন কিন্তু গোটা বিশ্বের জন্য এটি বড় ধরনের হুমকি হয়ে যায় এবং বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। পরবর্তীতে যেটি হয়েছে, এই যুদ্ধবিরতিটি মূলত এই ইরানের যে অবস্থান, শক্ত অবস্থান, সেটির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার করে তার প্রতিনিধি পাঠিয়েছেন মধ্যস্থতাকারী পাকিস্তানে। এর পরবর্তীতে কিন্তু এই যুদ্ধবিরতির যে চুক্তি সেটির একটি খসড়ায় দুপক্ষই একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে যাচ্ছে এবং তারা সম্মত হয়েছে এবং পরবর্তীতে সেটি জানানো হয়েছে যে আগামী শুক্রবার সেটি হতে যাচ্ছে এবং সুইজারল্যান্ডের জেনেভায়, এবং সেই দিনই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, এটি ট্রাম্প জানিয়েছেন। যদিও তিনি বলছেন, এর আগে প্রথম যে টুইট করেছিলেন সেখানে তিনি জানিয়েছিলেন যে হরমুজ প্রণালী খুলতে যাচ্ছে। তবে সব মিলিয়ে যে যুদ্ধের এখন যে গতিবিধি কিংবা যে পর্যায়ে এসে পৌঁছেছে, আশা করা যায় যে একটি চুক্তি হবে এবং সেই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের যে একটি বড় ধরনের সংকট ছিল এবং গোটা বিশ্বকে সংকটে ফেলে দিয়েছিল, সেটির হয়তো একটি অবসান হবে, এমনটা মনে করা হচ্ছে। আমাদেরকে জানাবেন যে আমরা একটা বিষয় দেখেছি যে ট্রাম্প আসলে কতটা বিশ্বাসযোগ্য সেটি নিয়ে আসলে পুরো বিশ্বেই প্রশ্ন উঠেছে, কারণ তিনি হঠাৎ করেই সিদ্ধান্ত পাল্টে ফেলেন। তো এ বিষয়ে ইরান কি বলছে? দেখুন, ইরানের বরাবরই কথা, যদি ইরানের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে কোনো ধরনের হেরফের হয় এবং তারা সবসময় জাতীয় স্বার্থকেই গুরুত্ব দেবে, এটি তাদের মূলনীতি এবং এই মূলনীতির উপর ভিত্তি করেই কিন্তু ইরান এই যুদ্ধটি চালিয়েছে। যেমন নানাভাবেই ইরানকে কিন্তু একেবারে অবদমন করার চেষ্টা করা হয়েছে, যেটির শুরু হয়েছিল মূলত 28 ফেব্রুয়ারি। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, 28 ফেব্রুয়ারি একটি বিক্ষোভ শুরু হয়েছিল ইরানে এবং সেটি বলা হয়েছিল যে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ অন্যান্য আর্থিক যেই সংকট কিংবা অর্থনৈতিক যে পরিস্থিতি, সেটির উপর ভিত্তি করেই মূলত আন্দোলনটি গড়ে উঠেছিল এবং সেটি শুরু করেছিলেন তেহরানের ব্যবসায়ীরা, এবং সেটি পরবর্তীতে ইরানের যে বর্তমান শাসক, তাদের বিরোধী যে জনগোষ্ঠী রয়েছে কিংবা রাজনৈতিক মতাদর্শের মানুষজন রয়েছে, তারা এটিকে তাদের কবজায় নেয় এবং সেটি গোটা দেশ জুড়ে ছড়িয়ে দেয়। এবং এরপর থেকে যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল যে ইরানে এই বিক্ষোভ দমন করার জন্য মূলত যে গুলি চালানো হচ্ছে এবং মানুষকে হত্যা করা হচ্ছে, সেই অভিযোগ তুলেই কিন্তু এক পর্যায়ে ইরানে হামলা চালায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি হামলা চালান। এরপর থেকে পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা মধ্যপ্রাচ্য এবং মার্কিন যে স্থাপনাগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে মুসলিম দেশগুলোতেই, সেগুলোতে হামলা চালিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং 28 ফেব্রুয়ারির যে হামলাটি, সেটি যুক্তরাষ্ট্র একা চালায়নি, বরং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুই পক্ষ মিলে কিন্তু তেহরান সহ গোটা দেশে হামলা চালিয়েছিল এবং সেই হামলায় সবচেয়ে বড় যেই ক্ষতিটি হয়েছিল, ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি,
তাকে হত্যা করা হয়েছিল এবং সর্বোচ্চ যে সামরিক কর্মকর্তারা রয়েছেন তাদেরকেও হত্যা করা হয়েছিল। এই যুদ্ধটি আসলে এত ব্যাপক ছিল যে এর আগে অর্থাৎ গত বছরের জুনে 12 দিনের যুদ্ধ হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে, ইরান এবং ইসরায়েলের মধ্যে। সেটি থামলেও সে সময়ও যুক্তরাষ্ট্র কিন্তু হামলা চালিয়েছিল ইরানের যে পারমাণবিক কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে লক্ষ্য করে। কিন্তু এবারের যুদ্ধে যেটি হয়েছে, যুক্তরাষ্ট্র পুরো যুদ্ধেই কিন্তু অবস্থান তারা হামলা চালিয়েছে এবং শেষ নাগাদ যুদ্ধের যখন আলাপ আলোচনা একেবারেই সমঝোতার পর্যায়ে পৌঁছে গেছে, সেই সময়টিতে এসেও ঠিক দুদিন আগেও, গতকাল কিংবা এর আগেও আসলে হরমুজ প্রণালীতে হামলা হয়েছে, পাল্টা হামলা হয়েছে। মধ্যপ্রাচ্যের যে অন্যান্য ঘাঁটিগুলো রয়েছে সেগুলোতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই যুদ্ধটি একেবারেই সর্বব্যাপী ছিল এই অঞ্চল জুড়ে। সব মিলিয়ে এখন যে পরিস্থিতিটি, ইরান বারবারই বলে আসছে যে ইরানের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। ট্রাম্প বিষয়টি নিশ্চয়ই গুরুত্ব সহকারে নেবেন, কারণ তিনিও চাইছেন যে এই যুদ্ধটি আসলে বন্ধ হয়ে যাক এবং তিনি বারবার করে গত কয়েক সপ্তাহের খবর যদি আপনি লক্ষ্য করেন, তিনি কিন্তু বারবার বলে আসছিলেন যুদ্ধ এই শেষ হয়ে যাচ্ছে, অমুক দিন আগামী সপ্তাহে ডিল হতে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু তিনি বারবার করে বলে আসছিলেন এবং বিশ্লেষকরা বলছেন যে ইরানে যুক্তরাষ্ট্র কিন্তু এই যুদ্ধ থেকে বেরিয়ে যাবার জন্য একেবারে সর্বতোভাবেই চেষ্টা করছে। এখন যুক্তরাষ্ট্র যদি এই বিশ্বাস ভঙ্গ করে এবং সেই বিশ্বাস ভঙ্গ যুক্তরাষ্ট্র করতে পারে, এই আশঙ্কা নিয়েই মূলত ইরান এগোচ্ছে এবং তারা জানিয়েছে যে ইরানের সর্বোচ্চ যে সামরিক কর্মকর্তারা রয়েছেন তারা এই নিয়ে পরিকল্পনা এরই মধ্যে নিয়েছেন। যদি কোনো ধরনের বিশ্বাস ভঙ্গের ঘটনা ঘটে তাহলে তারা সমুচিত জবাব দেবে। নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নূর মোহাম্মদ। উন্নত জীবনের আশায় রাশিয়ায় গিয়ে নিখোঁজ হয়েছেন জামালপুরের মাদারগঞ্জের মফিজ মিয়া নামে এক যুবক। এ নিয়ে আরও জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, আমাদেরকে জানাবেন যে মফিজ মিয়ার পরিবারের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন এবং বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে আপনার তথ্য থাকলে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইমা, গেল 7 মে উন্নত জীবনের আশায় কিন্তু জামালপুরের মাদারগঞ্জের যুবক মফিজ মিয়া রাশিয়ায় পাড়ি জমান। তো রাশিয়ায় পাড়ি জমানোর পর কিন্তু গেল 29 মে পর্যন্ত তার পরিবারের সাথে তাদের যোগাযোগ ছিল। তো পরিবার সূত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে তিনি রাশিয়া যাওয়ার পর দালাল চক্র তাকে আসলে যে বিষয় নিয়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ একজন নির্মাণ শ্রমিকের রেখে সেখানে কাজ দেওয়ার কথা ছিল, কিন্তু দালাল চক্র কিন্তু সেটি না করে তাকে রাশিয়ান যে সেনাবাহিনী রয়েছে অর্থাৎ সেই রাশিয়ান সেনাবাহিনীর কাছে তাকে বিক্রি করে দেন। তো পরিবার সূত্রে আমরা আরও বিষয়টি জানতে পেরেছি তিনি সেখানে যাওয়ার পর মফিজ মিয়া তার পরিবারের কাছে অভিযোগ করে বলেছেন যে সেখানে তাকে যে কথা বা আশ্বাস দিয়ে দালাল চক্র নিয়ে গিয়েছিল, সেখানে যাওয়ার পর কিন্তু তাকে তার বিমানবন্দর থেকে তার পাসপোর্ট আটকে রেখে তারপর সেই দালাল চক্র তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেন। সেখান থেকে কিন্তু তাকে তার পরিবারের কাছে বিভিন্নভাবে আসলে বাঁচার জন্য যে কাকুতি মিনতি তা কিন্তু তিনি করেছেন। তো পরিবার সূত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে মফিজ মিয়া আসলে রাশিয়া যাওয়ার পর থেকেই কিন্তু তার পরিবার আসলে ব্যাপক উদ্গ্রীবে আসলে উৎকণ্ঠায় তারা সময় পার করেছেন। এছাড়া পরিবারের আরও যে বিষয়টি জানিয়েছেন, তো এই মফিজ মিয়াকে বিদেশে পাঠাতে অর্থাৎ রাশিয়াতে পাঠাতে কিন্তু তারা তাদের যে শেষ সহায় সম্বলটুকু এছাড়াও আরও বিভিন্নভাবে ঋণ করে কিন্তু তারা সেখানে পাঠিয়েছেন। তো যদি আমি আপনাকে বাংলাদেশ দূতাবাসের কথা বলি, তো মফিজ মিয়ার বাবা কিন্তু এই মুহূর্তে ঢাকাতে অবস্থান করছেন বাংলাদেশ এম্বাসিতে। তো সেখানে আসলে তারা চেষ্টা করছেন এই মফিজ মিয়ার বিষয়ে আসলে কি জানা যায়। তো পরিবার যে বিষয়টি জানতে পেরেছে, পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি যে তার যে এক সহকর্মী বা একই সাথে যিনি রাশিয়ায় গিয়েছিলেন জামালপুরের যুবক, তার ফেসবুকের মাধ্যমে একটি অডিও বার্তার মাধ্যমে কিন্তু তারা নিশ্চিত হতে পেরেছেন যে রাশিয়া এবং ইউক্রেন সীমান্তে একটি ড্রোন হামলায় কিন্তু মফিজ মিয়ার মৃত্যু হয়। এরপর থেকেই কিন্তু পরিবারের আসলে তারা কান্নায় ভেঙে পড়েছেন। আমরা এখানে এসে যে বিষয়টি লক্ষ্য করতে পেরেছি, তার মা, ভাই থেকে শুরু করে পাড়া প্রতিবেশী থেকে অনেকেই কিন্তু এখানে আসলে বীর জমিয়েছেন। তাদেরও কিন্তু কথা একটাই যে দালাল চক্রটি আসলে এই মফিজ মিয়ার সাথে আসলে প্রতারণা করেছেন, তাকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছেন, সেই দালাল চক্রের বিচার তারা দাবি করেছেন। পাশাপাশি মফিজ মিয়ার যে মরদেহটি রয়েছেন অর্থাৎ রাশিয়া থেকে দেশে আনার জন্য সরকারের প্রতি তারা আসলে বিনীতভাবে অনুরোধ করেছেন। তো এই ছিল আমার থেকে সবশেষ তথ্য। ইমা। আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জামালপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আলমগীর হোসেন।
সীমান্ত পরিস্থিতির খবর জানাবো। চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান সোহাগ আর জয়পুরহাটে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। শুরুতেই যাচ্ছি জয়পুরহাটে। মামুন, আমাদেরকে জানাবেন যে আসলে সীমান্ত পরিস্থিতি আপনি কেমন দেখছেন, বিজিবির টহল কেমন দেখছেন, এবং স্থানীয়রা এখন কি আতঙ্কিত রয়েছেন নাকি তাদের মধ্যে এখনো সংশয়, নিরাপত্তাহীনতা, আতঙ্ক কাজ করছে? ধন্যবাদ। আমি সকাল থেকে জানাচ্ছিলাম জয়পুরহাটের সীমান্তের পরিস্থিতি। জয়পুরহাটের সীমান্ত গত কয়েকদিন ধরে কিছুটা শান্ত থাকলেও কিন্তু গতকাল থেকে কিছুটা উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছে। আর এই পাঁচবিবির যে হাটখোলা সীমান্ত রয়েছে, সেই হাটখোলা সীমান্তের যে এলাকা দিয়েই কিন্তু গতকালকে এক বৃদ্ধকে পুশিং করা হয়েছিল এবং সেটি বিজিবি এবং স্থানীয়দের সহযোগিতায় আবার পুশব্যাক করা হয়। তারপর শূন্য রেখাতেই প্রায় দীর্ঘ 12 থেকে 13 ঘন্টা সেই বৃদ্ধটি ছিলেন এবং গতকাল রাতেই সেটি বিএসএফরা লাইট বন্ধ করেই সেই নাগরিককে আবার কিন্তু তারা নিয়ে গেছে। এখন পর্যন্ত এই জায়গাটিতে স্থানীয়রা খুবই সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিজিবির যেটি টহল সেটি কিন্তু বাড়ানো হয়েছে এবং সেই সাথে সাথে মাইকিং করা হচ্ছে, প্রচারণা চালা হচ্ছে যে যারা গ্রামে রয়েছে তারা যেন সবসময় সীমান্তের জায়গাগুলো দিয়ে চলাচল করার সময় সতর্ক অবস্থানে থাকে এবং কোনো অপরিচিত মানুষজন দেখলেই যেন বিজিবিকে সংবাদ দেয়। সেই বিষয়গুলো কিন্তু এখানে বারবার বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে। সেই সাথে জয়পুরহাটের দুটি ব্যাটালিয়নের পক্ষ থেকে 26 কিলোমিটার যে সীমান্ত রয়েছে জয়পুরহাটে সেটি কিন্তু দেখভাল করা হয়। যেটি হচ্ছে 14 বিজিবি এবং 20 বিজিবির অধীনে। জয়পুরহাট 20 বিজিবির অধীনেই কিন্তু এই হাটখোলা সীমান্তটি দেখভাল করা হয়। এখন পর্যন্ত যদি বলা যায় এখানকার এই মানুষজনের মধ্যে যারা সীমান্তে বসবাস করছে তাদের মধ্যে কিন্তু কিছুটা আতঙ্ক বিরাজ করছে। আবারও আমরা স্থানীয়দের কাছ থেকে কিছু তথ্য জানতে পেরেছি যে বিএসএফ এর ক্যাম্পগুলোতে ভারতীয় যে নাগরিকদেরকে নিয়ে আসা হয়েছে, যে কোনো মুহূর্তে পুশিং করা হতে পারে। এই ধরনের কথাগুলো কিন্তু যারা স্থানীয়রা রয়েছেন একেবারেই ভারতের কাছাকাছি অবস্থানে যারা বসবাস করেন এরকম তথ্যই কিন্তু স্থানীয়রা বলছেন। তো এই ছিল ইমা এখনকার মতো আমার কাছে এই সীমান্তের সর্বশেষ খবরাখবর। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্ত হচ্ছি চুয়াডাঙ্গায় জহির রায়হান সোহাগের সাথে। সোহাগ, আমাদেরকে জানাবেন চুয়াডাঙ্গার সীমান্ত পরিস্থিতি সম্পর্কে এবং স্থানীয়রা কি বলছেন, এবং বিজেপি কি আসলে নিরাপত্তা নিয়ে কোনো বিশেষ তথ্য দিয়েছে কিনা বা কোনো সংকটের কথা জানিয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। ইমা, বিজিবি গত কয়েকদিন থেকে কিন্তু খুবই সতর্ক অবস্থানে রয়েছে এবং আমরা দেখেছি যে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী যে এলাকা আছে, বিশেষ করে দর্শনা, জয়নগর, সুলতানপুর এবং বারাদি সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। একই সাথে গতকালকে ভোরের ঘটনার পর ভোরে 11 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ এবং তারপর পরে বিজিবির কঠোর হস্তক্ষেপে তারা কিন্তু আবারও তাদের বাংলাদেশের ভূখণ্ডের বাইরে কিন্তু তাদেরকে পাঠানো হয়েছে এবং এর পরেই কিন্তু বিজিবি নড়ে চলে বসেছে এবং চুয়াডাঙ্গা 6 বিজিবির যিনি অধিনায়ক তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো অবস্থাতেই যেন পুশিন বা অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সেক্ষেত্রে বিজিবি খুবই সতর্ক অবস্থানে রয়েছে এবং একই সাথে গ্রামবাসীও কিন্তু সীমান্ত পাহারা দিচ্ছেন। বিজিবির সাথে বাঁশের লাঠি এবং লাইট জ্বালিয়ে কিন্তু তারা বিজিবির সাথে একসাথে কাজ করছেন। আরেকটি তথ্য জানিয়ে রাখি, যারা সীমান্তবর্তী এলাকার কৃষক আছেন এবং স্থানীয় লোকজন আছেন তাদেরকে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে চলাচল করতে বলা হয়েছে। একই সাথে বিশেষ করে যারা কৃষকরা শূন্য রেখায় যাদের কৃষি ক্ষেত আছে সেখানে যেতে কিন্তু তাদেরকে নিরুৎসাহিত করছে বিজিবি এবং বিশেষ করে রাতে কিন্তু সতর্কতার যে চাদর বা নিরাপত্তার যে চাদর সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে বলে চুয়াডাঙ্গা 6 বিজিবির যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান তিনি আমাদেরকে জানিয়েছেন। তো মোটামুটি আপাতত এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। ইমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট এবং চুয়াডাঙ্গা থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে। সফর বাতিল করে তিনি দেশে ফেরত এসেছেন। সবশেষ খবর জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির।
আবির, আমাদেরকে জানাবেন যে কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরেও প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে কেন দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, এর কারণ কি ছিল এবং এই বিষয়ে ঢাকা কোনো পদক্ষেপ নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। এবং আপনাকে ধন্যবাদ। এখনো পর্যন্ত ঢাকার কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সেই ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছি এই ব্যাপারে ঢাকা কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সেটি জানবার জন্য। কিছুক্ষণ আগে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ে প্রবেশ করেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এখনো পর্যন্ত কোনো আপডেট পাইনি। কিছুক্ষণের মধ্যে আসলে আমরা জানবার চেষ্টা করব আরও যে ঢাকার তরফ থেকে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। আর একটা তথ্য একটু জানিয়ে রাখতে চাই ইমা আপনাকে, সেটি হলো যে আমাদের আর 15 থেকে 20 মিনিটের মধ্যেই শ্রীলঙ্কান এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকা বিমানবন্দরে নামবে, যে ফ্লাইটটিতে ডাক্তার জাহিদুর রহমান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি অবতরণ করবেন। এর আগে তিনি দিল্লি থেকে কলম্বো হয়ে কিন্তু এই ফ্লাইটটিতে তিনি উঠেছিলেন। 11:30 নাগাদ তিনি ঢাকায় অবতরণ করবেন। এবার একটু জানিয়ে রাখি যে একটি কূটনৈতিক সফর বা একটি সরকারি সফরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোর বিষয়গুলো একটু বলে রাখতে চাই আপনাকে। ঢাকা থেকে যখন একটি সরকারি সফরে অন্য যে কোনো দেশে বাংলাদেশের কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী পর্যায়ের কেউ যায়, অথবা অন্য কোনো দেশ থেকে যখন বাংলাদেশে কেউ আসে, তাহলে হাই কমিশন বা দূতাবাসের মাধ্যমেই সব কিছু হয়। কূটনৈতিক বার্তা পাঠানো হয়, আমন্ত্রণপত্র পাঠানো হয়, এরপরে এই সফরটি আসলে নির্ধারণ করা হয়। সুতরাং এটি বলার অপেক্ষা রাখে না যে তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রী ডাক্তার জাহিদুর রহমানের ঢাকা থেকে দিল্লি যাবার যে বিষয়টি এবং 4 দিনের যে একটি সফর তার ছিল, সেই সফরের বিষয়টিতে দিল্লি হাইকমিশন এবং বাংলাদেশ হাইকমিশনের না জানার কোনো আসলে শঙ্কা বা সম্ভাবনা নেই, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ঢাকা দূতাবাস থেকে এবং একই সাথে ঢাকার হাইকমিশন, দিল্লির হাইকমিশন এবং দিল্লিস্থ ঢাকার হাইকমিশনের সঙ্গে বিভিন্ন সোর্স মারফত আমরা আসলে কয়েকটি বিষয়ে জানতে পেরেছি। একটু জানিয়ে রাখি, প্রথমত ডাক্তার জাহিদুর রহমানের কাছে কূটনৈতিক পাসপোর্ট ছিল না। তিনি সাধারণ যে গ্রিন পাসপোর্ট, সেই গ্রিন পাসপোর্ট তিনি নিয়ে ভ্রমণ করছিলেন। এবং এছাড়াও তার যে ভিসা, সেই ভিসাটি সার্কের অধীনস্থ একটি ভিসা রয়েছে সার্কভুক্ত দেশগুলোর, সেই ভিসার মধ্যেই তার সাথে ছিল। এবং এরপরে তিনি যখন দিল্লি বিমানবন্দরে নেমেছেন, তারপরে তাকে ঘন্টা 2 মতো বিভিন্ন রকমের জেরা করা হয়েছে। এবং তার যে নাম, ডাক্তার জাহিদুর রহমানের নাম আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, জুলাই আন্দোলনের সময় যে কয়েকজন ইউটিউবার ভূমিকা রেখেছিল, তাদের নাম ভারতের কাছে ব্যান করা হয়েছিল রেড অ্যালার্টের মতো করে। সেই তালিকায় তার নামটি ছিল ইউটিউবার হিসাবে। এবং তার যে পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হয়েছেন, সেই ব্যাপারে হয়তো ইমিগ্রেশনের কাছে এই ধরনের কোনো তথ্য ছিল না। সেই জায়গা থেকে মূলত তাকে অধিকতর ক্লিয়ারিফিকেশনের জন্য তাকে আটকানো হয়েছিল, প্রায় ঘন্টা 2 মতো তাকে রাখা হয়েছিল। এবং তিনি সেখানে সাধারণ যাত্রীদের যে আসন, সেখানে তিনি অপেক্ষাগারে অপেক্ষা করছিলেন। এছাড়াও যদি বলি দিল্লির হাই কমিশন, সেই দিল্লির হাই কমিশনও কিন্তু চেষ্টা করেছে বিভিন্নভাবে এই সফরটিকে আসলে তাকে এখান থেকে ক্লিয়ারেন্সের মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সার্বিকভাবে পরবর্তীতে পরিস্থিতি জটিল হয়। ডাক্তার জাহিদুর রহমান সিদ্ধান্ত নেন তিনি আসলে আর ভারতে প্রবেশ করবেন না, তিনি আবারও শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ব্যাক করেন। এই হচ্ছে মোটামুটি ঘটনা। সুতরাং এই ঘটনাটি ঢাকা আসলে কিভাবে দেখছে সেটি এখন আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং ডাক্তার জাহিদ যখন 11:30 নাগাদ ঢাকায় ল্যান্ড করবে, তার সঙ্গে আমাদের সহকর্মী রয়েছেন, তিনি যদি কোনো কথা বলেন সেটিও আপনাদেরকে জানাবো। আর আমরা এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছি ইমা, পরবর্তীতে কোনো আপডেট থাকলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাবো। আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাইম আবির। চট্টগ্রামে আনোয়ারায় মামে হত্যাকাণ্ডে জড়িতকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, আমাদেরকে জানাবেন যে অভিযুক্তকে গ্রেফতারের পরবর্তীতে পুলিশের কাছ থেকে আপনি কোনো বিশেষ তথ্য পেয়েছেন কিনা, এবং যেই মামে নিহত হয়েছেন তাদের পরিবারের অন্যান্য সদস্যদের কারোর সাথে আপনার যোগাযোগ হয়ে থাকলে তারা কি বলছেন? মামের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু গতকালই যে তেজু বড়ুয়া, তাকে কিন্তু গ্রেফতার করা হয় এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতার করে আজকে এটি নিয়ে সংবাদ সম্মেলন করা হবে কিছুক্ষণ পরেই। তবে একটু বলে রাখি যে আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে, তারা যেটি বলছেন যে সুদের টাকার দেনা পাওনা নিয়েই মূলত এই দ্বন্দ্বের সৃষ্টি, এবং যে নিহতের স্বামী তিনি
মূলত সুদের ব্যবসা করতেন এবং যে তেজু বড়ুয়া তিনি তার থেকে সুদের টাকা নিয়েছিলেন এবং সুদের টাকা পরিশোধের তারিখ ছিল গতকাল এবং সেই টাকা যখন তিনি জোগাড় করতে পারেননি তখনই তিনি তাদের ঘরে যান। মূলত পুলিশ যেটি বলছে তাদের ঘরে তাদের যে ডকুমেন্ট ছিল সুদের টাকা নেওয়ার যেই ডকুমেন্ট, সেই ডকুমেন্ট চুরি করার উদ্দেশ্যেই সে মূলত তাদের ঘরে যায় এবং সেই সময় তাদের ঘর অন্ধকার ছিল। পরবর্তীতে সুজন বড়ুয়ার স্ত্রী যখন তার ঘরে প্রবেশ করেন এবং ঘরে প্রবেশ করার পরে তখন তাকে তেজু বড়ুয়াকে দেখতে পান এবং চিনে ফেলেন, তখনই মূলত তেজু বড়ুয়া তার হাতে থাকা অস্ত্র দিয়ে তাকে আঘাত করে এবং পরবর্তীতে এনি বড়ুয়ার চিৎকার চেঁচামেচিতে তার মেয়েও তখন ঘরে এসে উপস্থিত এবং তাকেও তেজু বড়ুয়া কিন্তু আঘাত করে এবং আঘাত করে পালিয়ে যায় এবং পরবর্তীতে তার বাড়ি যে জায়গায় আঘাত করা হয় আনোয়ারার বড়ুয়াপাড়া, সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি জঙ্গলের মধ্যেই এই অস্ত্র ফেলে দেয় এবং তার যে ব্যবহৃত এনি বড়ুয়ার ব্যবহৃত যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন নিয়ে পটিয়ার যে বাইপাস এলাকার যে রেললাইন আছে সেখানে যে পাশের ডোবা, সেই পাশের ডোবাতে মোবাইলটি ফেলে দেয় এবং পরবর্তীতে তাকে গ্রেফতার করার পরে সেই আলামত দুটি কিন্তু উদ্ধার করা হয় এবং পুলিশ জানিয়েছে তেজু বড়ুয়া কিন্তু তার যে হত্যাকাণ্ডের যে বিষয়টি সেটি স্বীকার করেছেন এবং মূলত যে অভাব অনটন এবং দেনা পাওনার ভারে তিনি নুয়ে পড়েছিলেন এবং সেই নুয়ে পড়া থেকেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন বলে তিনি স্বীকার করেছেন। তবে পুলিশ বলছে এই ধরনের কেসে সাধারণত দেখা যায় যে দুই পক্ষের একটি থাকে, কিন্তু এখানে যেদিন তারিখ ছিল টাকা দেওয়ার তার আগের দিনও কিন্তু তারা একসাথে বসে চা নাস্তাও খেয়েছেন, এই কথাও বলছে পুলিশ। আর আমরা কথা বলছিলাম স্থানীয়দের সাথে, তারাও বলছেন যে তাদের মধ্যে কোনো ধরনের বিবাদ তারা কোনো সময় লক্ষ্য করেননি, তাদের মধ্যে সুসম্পর্ক ছিল। তবে এই ঘটনার কেন ঘটেছে বা কিভাবে ঘটেছে সেটি তারা জানতে চান এবং এটি একটি সুষ্ঠু বিচারের সাথে সাথে আইনের যে সঠিক প্রয়োগ সেটিও তারা দাবি করেছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ সংবাদ। ইমা। তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। প্রস্তাবিত জাতীয় বাজেট 2026-27 নিয়ে চলছে নাগরিক প্ল্যাটফর্ম মিডিয়া ব্রিফিং। সেখানে বক্তব্য রাখছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। পরবর্তীতে ট্যাক্সের নিষ্পত্তি করার ক্ষেত্রে, বাৎসরিক নিষ্পত্তি করার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে। আপনার সারা বছর ধরে আপনি ট্যাক্স ফাইল করতে পারবেন, শুধু ওই নির্দিষ্ট সময়ে না। যে কাঠামো আছে কাঠামোতে ডিজিটালাইজেশন করার ইন্টিগ্রেশনের হচ্ছে এবং একই রকমভাবে ট্যাক্স ফাটিয়ে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপের গুণ গেছে। আমরা জাতীয় রাজস্ব বোর্ডের এই সমস্ত পদক্ষেপের প্রতি সমর্থন জ্ঞাপন করছি। আর যেটা বলা হয়েছে যে এই ট্যাক্স যেটা দেওয়া হয়েছে মোটামুটিভাবে এটা আপনার বিনিয়োগ বান্ধব ট্যাক্স কাঠামোর দিকে যাওয়ার একটা চেষ্টা আছে। আপনারা দেখবেন যে যেই সমস্ত উৎসে কর নেওয়া হচ্ছে, ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, সেগুলোর ক্ষেত্রে যে সমস্ত কমানো হয়েছে, এখানে কিছু উদাহরণ দিয়েছি আমি। প্যাকেজিং মেটেরিয়াল, রেন্ট রিপেমেন্ট, রিইন্স্যুরেন্স, ফরেন লোনের উপরে ট্যাক্স ইত্যাদির ভিতরে আপনারা দেখবেন। কিন্তু যেখানে যে আপনাদের সমস্যা হবে সেটা হলো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সেভিং সার্টিফিকেটের উপরে, সঞ্চয়পত্রের উপরে, যেটা 5 থেকে 10% করা হয়েছে। আমরা খুব নিশ্চিত না এটা খুব উপকারী হয়েছে কিনা। এবং একই রকমভাবে ইনভেস্টেড লিস্টেড সিকিউরিটিজের ক্ষেত্রেও ওই লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ক্ষেত্রে এটা 15 থেকে 10% নেওয়া হয়েছে। এটা তো আমরা খুব নিশ্চিত না যে এটা ঠিক হলো কিনা। আমি আগাই, আপনারা এগুলি আমাদের এখানে অনেকে বক্তা আছেন, তারা এই সমস্ত বিষয়ে আরও বেশি গভীরে যেয়ে বলবেন। আমরা দেখছি যে কিছু কিছু এলাকাতে আপনার যেই প্রত্যক্ষ আয়করের জায়গা আছে সেখানে মধ্যবিত্তের উপরে কিছু না কিছু চাপ সৃষ্টি হবে। একদিকে আপনার মনে হতে পারে যে 3.5 লক্ষ থেকে 3,75,000 নেওয়া হয়েছে আপনার আয়কর মুক্ত সীমাকে, কিন্তু আপনি যদি এর পরে দেখেন গড় আয়ের দিক থেকে, তাহলে দেখবেন যে সাধারণত 30 থেকে 35,000 টাকা মাসিক আয় যাদের আছে তাদের উপর চাপটা আগের চেয়ে কমবে না, সেই রকমভাবে আমরা লক্ষ্য করছি। এবং সেটা যে মার্জিনাল ইন্টারেস্ট রেট, আমরা যে প্রান্তিক হারের কথা বলি, যদিও প্রান্তিক হার বাড়ানো হয়নি সেই অর্থে 30%-এর উপরে, তারপরেও এটার ভিতরে সমস্যা রয়ে গেছে। আমরা যেটা বলছি যে কিভাবে আসতে পারে, একটা হলো ভ্যাটের চাপ আসবে আপনার এলপিজি সিলিন্ডারের ভিতর দিয়ে, রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার ভিতর দিয়ে,
নির্মাণ সামগ্রীর ভিতর দিয়ে। এছাড়া তো এর আগে তো জ্বালানিটা গেছে। আর মহাখালীতে কথা বলছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। খুলনার দৌলতপুরে মসজিদের ভেতরে গুলিবিদ্ধ ব্যবসায়ী লোকমানের শারীরিক অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিউল ইসলাম টুটুল। টুটুল, আমাদেরকে জানাবেন যে লোকমানের শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আপনার কাছে আছে এবং এই ঘটনার বিষয়ে প্রশাসনের কাছ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইমা। লোকমান হাকিমের গতকাল যিনি আহত হয়েছিলেন মসজিদের ভেতরে, তার ছোট ভাই জহিরুল ইসলামের সাথে আমার একটু আগে কথা হয়েছে এবং তিনি জানিয়েছেন যে এভার কেয়ারের হাসপাতালে যেখানে তিনি আছেন লোকমান হাকিম, সেখানে ডাক্তার একটু আগে ব্রিফ করেছে যে তার অবস্থা আসলে সংকটাপন্ন অবস্থায় আছে। খুব বেশি উন্নতি হয়নি, কারণ তার লাঞ্চে পানি জমেছে, এটি একটি খারাপ খবর এই ডাক্তারি ভাষায়। যে এই ঘটনার পরপরই যদি এরকম কিছু হয় সেটি খারাপ দিকে যায়। এজন্য আহত যে লোকমান হাকিম তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। এই হচ্ছে তার সবশেষ খবর তার স্বাস্থ্যের। আর আরেকজন যিনি আহত হয়েছিলেন তিনি খুলনা মেডিকেল কলেজে আছেন, তিনি কিন্তু সুস্থ আছেন। আর এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি, যেহেতু তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। তবে পুলিশ কিন্তু গতকাল থেকেই এই ঘটনার পর এই ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমরা এই মুহূর্তে আছি খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে। আমরা এখান থেকে জানতে পেরেছি যে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ পুলিশের পক্ষ থেকে র্যাব কাজ করছে, খুবই গুরুত্ব সহকারে তারা বিষয়টি নিয়েছে, যদিও কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো অগ্রগতি নেই। তবে তারা যেটি বলছেন, পুলিশ কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছেন যে খুলনার যে ধারাবাহিক হত্যাকাণ্ড আমরা যেটা বলে থাকি প্রতিনিয়ত, সেই হত্যাকাণ্ডের পুলিশের দাবি হচ্ছে যে অধিকাংশ হত্যাকাণ্ডেরই কিন্তু তারা সুরাহা করতে পেরেছে, আসামিদের শনাক্ত করতে পেরেছে, গ্রেপ্তার করতে পেরেছে, প্রথম 3 জন ছাড়া। এই সব ঘটনাগুলোতে যেটি এখন গতকাল যে ঘটনাগুলো ঘটেছে সেটিরও তারা খুব শীঘ্রই এটিকে উদ্ঘাটন করতে পারবে এবং গ্রেপ্তার করতে পারবে বলে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে। টুটুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রফিউল ইসলাম টুটুল। দেখছেন স্টার নিউজ লাইভ। নিচ্ছে একটি বিরতি। দেখছেন স্টার নিউজ লাইভ। গোপালগঞ্জ শহরের পাচুরিয়া এলাকায় বালুবাহী একটি ট্রাক পার হওয়ার সময় ভেঙে পড়েছে বেইলি ব্রিজ। গতকালের এই ঘটনায় ট্রাকটি খালে পড়ে যায়। একই সঙ্গে একটি ইজি বাইক এবং একটি সাইকেলও খালে পড়ে যায়। এতে ট্রাকের চালক, হেলপার এবং ইজি বাইক চালক আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আলম ফয়সাল। ফয়সাল, আমাদেরকে জানাবেন যে বেইলি ব্রিজ মেরামতের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, আপনার পিছনে মেরামতের কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু এই ব্রিজে দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। যেমনটি বলছিলেন যে গতকালকের যে বেইলি ব্রিজটি ভেঙে পড়ে, তারপর পরে কিন্তু বেইলি ব্রিজে ভেঙে পড়ার পরে ইজি বাইক চালক, ট্রাকের হেলপার এবং চালক 3 জন কিন্তু আহত হয়েছিলেন। 3 জনকে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, এরই মধ্যে কিন্তু কাজ শুরু হয়েছে। আজকে সকাল থেকেই সড়ক বিভাগ ব্রিজটি মেরামতের কাজ করছে এবং সেই সাথে কিছু সময় আগে আমরা দেখতে পেয়েছি যে যেই ট্রাকটি পড়ে গেছে, আসলে সেই ট্রাকটি উদ্ধারের জন্য কিন্তু ট্রাকের যিনি মালিক রয়েছেন তিনি লোকবল নিয়ে চেষ্টা করছেন। আসলে এই ব্রিজটি গতকালকে ভেঙে যাওয়ার পর এই এলাকা দিয়ে সাধারণত এটি হচ্ছে গোপালগঞ্জের একটি প্রধান সড়ক, হাসপাতাল যাওয়ার জন্য এবং মেডিকেল কলেজ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে। এই রাস্তা দিয়েই কিন্তু এখানকার সাধারণ মানুষজন চলাচল করে। তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে যারা হাসপাতালে যাচ্ছেন কিংবা বিভিন্ন সরকারি অফিসে যাচ্ছেন,
ঠিক পাশেই স্কুল আছে, স্কুলে যাতায়াত করছে যেসব শিক্ষার্থীরা, ছোট ছোট ক্ষুদে শিক্ষার্থী, তারাও কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়েছেন। এই ব্রিজটি ভেঙে পড়ার কারণ সম্পর্কে আমরা আসলে এখানে এসে গতকালকে যেটি জানতে পেরেছি যে যেহেতু এখানে ২টি ব্রিজ ছিল যাতায়াতের জন্য, তো একটিকে খুলে ফেলা হয়েছে, নতুন একটি ব্রিজ এখানে স্থায়ীভাবে তৈরি করা হচ্ছে এ কারণে। তো এই যে ব্রিজটি যখন একটি খুলে ফেলা হয়, তারপরে কিন্তু আর একটি মাত্র পথ ছিল যেখান দিয়ে সাধারণভাবে খুব ভারী যানবাহন চলাচল করতে পারবে না, এরকমটিই বলছিল সড়ক বিভাগ। তারপরেও এই যে ট্রাকটি, আমরা এখানকার সাধারণ মানুষ তারা কিন্তু বলছিলেন যে এই ভারী ট্রাকটি যখন এই বেইলি ব্রিজে উঠতে যায়, তখন এখানকার কিছু স্থানীয়রা তারা কিন্তু ট্রাকের যে ড্রাইভার তাকে নিষেধ করার পরেও কিন্তু তিনি সেটি না শুনে ট্রাকটি বেইলি ব্রিজের উপরে উঠিয়ে দেন এবং এক পর্যায়ে বেইলি ব্রিজের উপরে যখন উঠিয়ে দেন, তখন ব্রিজটি কিন্তু আস্তে আস্তে করে কিন্তু কাত হয়ে গেছে। আপনারা কিন্তু ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন। আসলে সেই সময়টাতে যদি একবারে ধসে পড়তো তাহলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। যারা ইজি বাইকের যাত্রী ছিলেন কিংবা যারা হেল্পার ড্রাইভার ছিলেন, হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু সেটি ঘটেনি। আস্তে আস্তে যখন নামছিল তখন ইজি বাইকের যে যাত্রী ছিল, ড্রাইভার ছিল, তারা কিন্তু আসলে পড়ে গেছে। আমরা একজন এখানকার যারা সাধারণ জ জনগণ রয়েছেন যারা এই রাস্তাটা ব্যবহার করেন, তাদের একজনের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনি একটু আমাদেরকে বলবেন এ ধরনের এখানে এই ব্রিজটি ভেঙে পড়ার কারণে আপনাদের কি ধরনের অসুবিধা হচ্ছে? এটা পাথুরের বেলি ব্রিজ। এখানে তো শহরের অন্যতম যাতায়াত রোড। এখানে হসপিটাল আছে, ভার্সিটি আছে, স্কুল আছে। তারপর আপনার নতুনদের জন্য তো ভোগান্তি হচ্ছে, ঘুরে যাইতে হচ্ছে। এই কারণে তো আমাদের নানান অনেক সমস্যা হচ্ছে। ইমা শুনছিলেন যে আসলে একজন বলছিলেন ভুক্তভোগী, আসলে এখানকার আহ, প্রধান সড়কই আসলে এটি, যেখানে ভার্সিটিতে যাতায়াত, মেডিকেল কলেজে যাতায়াত সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই একটি সড়ক দিয়ে কিন্তু তারা যাতায়াত করেন। তারা যেটি বলছিলেন যে এই ব্রিজটি ভেঙে পড়ার কারণে তাদের কিন্তু খুব সমস্যা হচ্ছে চলাচলে। বিকল্প একটি সড়ক যদিও আছে, যদিও সেটি খুব সরু, সেখানে দিয়ে সাধারণ মানুষজন যাতায়াত করছেন, তাদের সময় যেমন লাগছে খরচও কিন্তু বাড়ছে। তারা বলছেন ব্রিজটি দ্রুত যাতে সংস্কার করা যায়। আমরা আজ সকালেই সড়ক বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে আগামী ২-১ দিনের মধ্যেই মোটামুটি করে ব্রিজটি চলাচল উপযোগী করে ফেলা হবে। সেই সাথে এবং স্থায়ী যে ব্রিজটি নির্মাণ করা হচ্ছে সেটি আগামী এই অর্থ বছরের অর্থাৎ আগামী মে মাসের মধ্যেই পুরোপুরি এই ব্রিজটি স্থায়ী যে ব্রিজটি সেটি নির্মাণ করে ফেলা হবে, এমনটি কিন্তু সড়ক বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। তো ইমা, এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সবশেষ। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নুরুল আলম ফয়সাল। ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ডে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান সম্পর্কে সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাদিকুর রহমানের সঙ্গে। সাদিক, আমাদেরকে জানাবেন যে সিটি কর্পোরেশনের এই যে উচ্ছেদ অভিযান, এই অভিযানের পরে আমরা দেখতে পাই আবারও সেই রাস্তাঘাটে অব্যবস্থাপনা ফিরে আসে। তো এবারের এই উচ্ছেদ অভিযানের জন্য উচ্ছেদ অভিযানের পরবর্তীতে যেন আবার অব্যবস্থাপনা ফিরে না আসে, এজন্য প্রশাসন কি কোনো বিশেষ পদক্ষেপ নিয়েছে কিনা অভিযানের পাশাপাশি আমাদেরকে বিস্তারিত জানাবেন। অবৈধ স্থাপনা এখানে ছিল, যে স্থাপনা এখানে যে অবৈধ স্থাপনার জন্য এখানে যানজটের কিন্তু সৃষ্টির একটা কারণ ছিল। এবং এখানে দেখেন যে এখানে দূরপাল্লার যে যানবাহনগুলি এখান থেকে ছেড়ে যায় ঢাকা এবং অন্যান্য জেলাগুলিতে, সেই জন্য কিন্তু দেখা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা। এবং এই জায়গাতে যখন এই ধরনের অবৈধ স্থাপনা থাকে তখন কিন্তু শুধুমাত্র যে যানজটের সৃষ্টি করে সেটাই কিন্তু নয়, এখানে দেখা যায় যে এখানে মাদক সেবীরা বা বিভিন্ন ধরনের যে অবৈধ যে কর্মকাণ্ডগুলি সেগুলি হওয়ার সুযোগ থাকে। এবং এই যে স্থাপনাগুলি আছে এগুলি উচ্ছেদের জন্য বিভিন্ন সময় নোটিশ দেওয়া হলেও কিন্তু দেখা যায় একইভাবেই তারা আবার অবৈধ স্থাপনায় বসে যায়। সেই জন্য যে উচ্ছেদ অভিযান সেটা কিন্তু বেশি একটা কার্যকরী হয় না, বেশি দিন থাকে না। সেই জন্য যে বর্তমান যে সিটি কর্পোরেশনের মেয়র আছে, প্রশাসক আছেন, তিনি বলছেন আসলে এই তাদেরকে বিভিন্ন সময় যে পুনর্বাসনের জন্য যে ব্যবস্থা করা হয় সেগুলিতে তারা যখন না থাকে সেগুলিতে আবার যখন আগের জায়গায় ফিরে আসে তখনই কিন্তু এই সমস্যাগুলি সৃষ্টি হয়। এই জন্য তারা চাচ্ছেন যে আসলে এবার স্থায়ীভাবে একটা পুনর্বাসন করে তাদের ব্যবস্থা করা হতে। এখন আসলে কিছুক্ষণ আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এসেছেন এখানে সিটি কর্পোরেশনের এবং এই উচ্ছেদ অভিযানের জায়গায়
এখানে উচ্ছেদ করার আগে তাদেরকে বলা হয়েছে সবকিছু সরিয়ে নিতে। এবং দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন একেবারে এক এক করে যে দোকানগুলি আছে তারা নিজ দায়িত্বে খুলে নিয়ে যাচ্ছে তাদের মালামাল, এবং পাশেই কিন্তু সিটি কর্পোরেশনের ট্রাক দাঁড়ানো আছে এবং উচ্ছেদ অভিযানের যে কর্মীরা যারা আছে পরিচ্ছন্নতা কর্মীরাও কিন্তু রয়েছে। এবং সামনে একটি দেখতে পাচ্ছি এখানে একটি এক্সকাভেটর মেশিন আছে এবং সেই মেশিন উচ্ছেদ করতে না চায়, তারা সরিয়ে নিতে কেউ বাধা সৃষ্টি করে, তাহলে এই এক্সকাভেটর মেশিন দিয়ে তাদেরকে সাদিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাদিকুর রহমান। নরসিংদীতে 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ফায়ার সার্ভিসের একটি অগ্নি নির্বাপন মহড়া শুরু হবে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বদরুল আমিন চৌধুরী। বদরুল, আমাদেরকে জানাবেন যে ফায়ার সার্ভিসের মহড়া কখন শুরু হবে এবং এই মহড়ার তাৎপর্য সম্পর্কেও আমাদেরকে বিস্তারিত জানাবেন। আসলে কিছুক্ষণ আগে কিন্তু এই মহড়াটি শেষ হয়েছে। বিশেষ করে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন, সেই পাশাপাশি ফায়ার সার্ভিসের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা রয়েছিলেন তারা কিন্তু সমন্বিতভাবে এই মহড়াটি সুন্দরভাবে শেষ করেছেন। আমি নরসিংদী 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি এবং এখানে কিছুক্ষণ আগে কিন্তু এই মহড়াটি শেষ হয়েছে এবং এর ফলশ্রুতিতে এখানে যারা উপস্থিত ছিলেন তখন কিন্তু তাদের সাথে আমাদের কথা হয়েছে। সাধারণ মানুষজন থেকে নিয়ে রোগীর আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা কিন্তু সরাসরি এই অগ্নি নির্বাপনের বিষয়গুলো তারা অবলোকন করেছেন এবং কিভাবে অতি সহজেই আতঙ্কিত না হয়ে আগুন নেভানো সম্ভব সেগুলো কিন্তু তারা দেখেছেন। আমরা লক্ষ্য করব যে এখানে কিন্তু দেখুন ফায়ার এক্সটিংগুইশার দুটি সিলিন্ডার রয়েছে এখানে, এগুলির মাধ্যমে সেই সাথে সাথে গৃহস্থালির যে সমস্ত আগুন লাগার যে ব্যবস্থা রয়েছে অর্থাৎ গ্যাস সিলিন্ডার, সেটি থেকে কিভাবে অতি সহজেই তারা আগুন নেভাতে সক্ষম হবেন আতঙ্কিত না হয়ে, সেটি কিন্তু তারা দেখিয়েছেন। এবং আমরা লক্ষ্য করছি যে এতে করে কিন্তু সাধারণ মানুষজন এবং যারা এখানে কর্মরত নার্স ডাক্তার সহ সবাই কিন্তু এখানে উপস্থিত থেকে সরাসরি এই অগ্নি নির্বাপনের যেই মহড়া সেটিতে তারা উপস্থিত ছিলেন এবং তারা অবলোকন করেছেন এবং তারা এই অগ্নি নির্বাপন কাজটিকে তারা আত্মস্থ করেছেন। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা লক্ষ্য করেছেন যে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই বিষয়টি কাজ করে সেটা হচ্ছে আতঙ্ক। এই আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রেখে যাতে পরিস্থিতি মোকাবেলা করা যায় সেই বিষয়টি মূলত এই অগ্নি নির্বাপনের যেই ব্যবস্থা বা যেই মহড়া সেটির মূল লক্ষ্য। এবং আগুন লাগলে পরে বা কোথাও যদি কোনো দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় সেক্ষেত্রে যারা এখানে আটকা পড়েন বা আহত হন তাদেরকে কিভাবে উদ্ধার করা হয় সেই বিষয়গুলো কিন্তু এই অগ্নি নির্বাপনের যে মহড়া সেটির মাধ্যমে ফুটে উঠেছে। এবং যারা এই কাজের সাথে জড়িত তারা বলছেন যে তাদের সার্বিক যে প্রয়াস যাতে করে সাধারণ মানুষজন তারা ভয় না পেয়ে আতঙ্কিত না হয়ে পরিস্থিতির মোকাবেলা করতে পারেন সেই বিষয়ে কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এই প্রশিক্ষণের ব্যবস্থা কিন্তু পুরো জেলা অনুযায়ী পর্যায়ক্রমে চলবে। এই ছিল আমার কাছে এই অগ্নি নির্বাপনের সবশেষ পরিস্থিতি। বজরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আশা করছি যে পরবর্তীতে এই ধরনের মহড়া হলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, এবার জানাবো মৌসুমী ফলের খবর। এই খবর জানাতে দিনাজপুরে রয়েছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান এবং রংপুরে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মাহমুদ রাফিন। শুরুতেই যাচ্ছি লিচুর খবর জানতে দিনাজপুরে মোস্তাফিজের কাছে। মোস্তাফিজ, আমাদেরকে জানাবেন যে এবারে লিচুর ফলন নিয়ে চাষিরা বা বাগানিরা কি বলছেন এবং দাম সম্পর্কে ক্রেতারা কি বলছেন। এখন তাদের গাছগাছালি লিচু আছে এবং যারা এই ব্যবসা শুরু করেছে তারা কিন্তু তাদের শেষ সময় কিন্তু তারা পার করছে। মূলত এই সময়টাতে যেহেতু লিচু কমে এসছে, বাজারে লিচু স্বাভাবিকভাবেই সরবরাহ কমেছে, যে কারণে দাম কিছুটা হলেও গত সপ্তাহ থেকে কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমি যদি বাজার দরটা বলি তাহলে আজকে বেদানা জাতের লিচু প্রতি 100 পিস বিক্রি হচ্ছে প্রতি 100 পিস বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা। যারা মাদ্রাজের লিচু
মূলত যে দামে বিক্রি হচ্ছে, বোম্বে জাতীয় কিছু বিক্রি হচ্ছে সেটা প্রতি 100 পিস বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সেটি হচ্ছে চায়নার 3 জাতের যে লিচু, সেটি প্রতি 100 পিস লিচু 1700 থেকে 1800 টাকা বিক্রি হচ্ছে, যেটি এই মৌসুমের সর্বোচ্চ দামে তারা বিক্রি করতে পারছেন। যেহেতু ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কম, গাছে লিচু ক্রমান্বয়ে কমে আসছে, এই কারণে কিন্তু তারা বাড়তি দামে বাজার প্রেজেন্টারের নাম কি? অনেকটাই স্বাভাবিক ভালো দাম পেয়েছেন। কৃষি বিভাগ বলছে যে এবছর যদিও বা ক্ষতির সম্মুখীন হয়েছেন লিচু চাষিরা, তবেও তারপরেও কিন্তু 700 থেকে 800 কোটি টাকার লিচু বাজার কিন্তু এই বছর দিনাজপুর থেকে লিচু বেচা বিক্রি হবে। ধীরে ধীরে ক্রমান্বয়ে বাজারগুলোতে মোস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা যাচ্ছি মাহমুদ রাফিনের কাছে রংপুরে আমের খবর জানতে। রাফিন, আমাদেরকে জানাবেন আসলে আমের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন এবং কোন ধরনের আম এখন বেশি সরবরাহ করা হচ্ছে। এবং আমরা জানি যে আমে এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রিত করা হয় বেশি দিন যেন রেখে দেওয়া যায় স্টোর করার জন্য। তো এই বিষয়ে আপনার কাছে যদি কোনো বিশেষ তথ্য থাকে আমাদেরকে জানাবেন। ইমা, আমরা বর্তমানে যে জায়গাটিতে রয়েছি এটি রংপুরের পদাগঞ্জ অর্থাৎ হাড়িভাঙা আম, যে রংপুরের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য। হাড়িভাঙা আমের রাজধানী মিঠাপুকুরের পদাগঞ্জ। এখন আজকে এই হাটে আনুষ্ঠানিকভাবে এই হাড়িভাঙা আম সংগ্রহ এবং বাজারজাতের যে কার্যক্রম সেটি রংপুরের জেলা প্রশাসক উদ্বোধন করার কথা রয়েছিল সকাল 11টার দিকে, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু সেই অনুষ্ঠানমালাটি অন্ততপক্ষে 30 মিনিটের বেশি সেটি কিন্তু অনেকটা পিছিয়েছে। 12টা 30 নাগাদ সে আনুষ্ঠানিকতা হতে পারে। মূলত রংপুরের হাড়িভাঙা আম এটি আঞ্চলিকভাবে অত্যন্ত বিখ্যাত এবং সুস্বাদু, আশিন, আটি ছোট হয়। এই আম কিন্তু অনেকটা সুনাম রয়েছে। এই আমের ফলে কিন্তু এখানে প্রায় 2500 হেক্টর জমিতে হাড়িভাঙা আমের চাষ হয়েছে এবং এই আম চাষাবাদের জন্য কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে তারা রক্ষণাবেক্ষণ করেন যে বিভিন্ন কেমিক্যাল দেওয়া হয় কিনা, এবং এছাড়াও কিন্তু আম বাজারজাতকরণ আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। কারণ দীর্ঘদিন থেকে যেন এই আম খুব কম বয়সে না যায়, কেমিক্যাল দিয়ে পাকানো আম বাজারে সরবরাহ করা না হয়, সেই দিক নির্দেশনা চিন্তা করে আমের ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে কিন্তু আমের সংগ্রহ এবং বাজারজাতকরণ শুরু হচ্ছে। এই অনুষ্ঠানের কিছুক্ষণ পরে কিন্তু উদ্বোধন করবেন রংপুর জেলা প্রশাসক রুহুল আমিন এবং কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধান থাকে কিন্তু এই আমের বাজারজাতকরণে। কৃষি বিভাগ যেটি বলছেন যে এবার রংপুরের মিঠাপুকুর, বদরগঞ্জ এবং রংপুর সদর এলাকা মিলে 2500 হেক্টর জমিতে হাড়িভাঙা আমের চাষ হয়েছে এবং এবার তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে 49,000 মেট্রিক টন হাড়িভাঙা আম সংগ্রহ করা যাবে এবং তার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকার বেশি। আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে পদাগঞ্জ বাজারে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ক্রেতারা এসেছেন এবং স্থানীয়ভাবে যে বিক্রেতারা রয়েছেন তারাও কিন্তু এই বাজারে এসে ভিড় করছেন এবং এই যে আমের বাজারকে কেন্দ্র করে আগামী 1 মাসের বেশি সময় মোটামুটি কিন্তু এখানে বিভিন্ন ব্যাংকের বুথ বসানো হয়েছে জাল টাকা শনাক্তকরণের জন্য। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে আমের যে কুরিয়ার সার্ভিস কোম্পানিগুলো তারাও কিন্তু তাদের কিন্তু অনেকটা আমরা অবস্থা দেখতে পাচ্ছি যে তাদের অনেকটা কর্মব্যস্ত সময় কাটছে। তো রংপুরের এই আমকে কেন্দ্র করে কৃষি বিভাগের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেন আমে কোনো কেমিক্যাল দেওয়া না হয় এবং স্বাভাবিকভাবে আম যে বাজারজাতকরণের প্রক্রিয়া স্বাভাবিক থেকে এর জন্য কৃষি বিভাগ এবং উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। ইমা। মাহমুদ রাফিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রংপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাফিন। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম যে কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে। পরবর্তীতে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন। বিমানবন্দর থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন MH ইমরান। ইমরান, আমাদেরকে জানাবেন যে আসলে যে রহস্যজনক কারণে আসলে প্রধানমন্ত্রী উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, এর পিছনে কি আসলে অন্য কোনো কারণ আসলে সন্দেহ করা যাচ্ছে কিনা এবং পাশাপাশি এই ঘটনাটি আসলে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা বিস্তারিত জানাবেন। ইমা, প্রধানমন্ত্রীর যে তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান তিনি কিছুক্ষণ আগে শ্রীলঙ্কান একটি এয়ারলাইন্সে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছিলেন এবং তিনি সকল প্রসেসিং সেরে তিনি ইতিমধ্যে রওনা হয়েছেন তার বাসার উদ্দেশ্যে। তিনি কথা বলেননি যদিও গণমাধ্যমের সঙ্গে, তবে গতকালের যে ঘটনা সব কিছু অবহিত করার পরও দিল্লিতে প্রবেশের যে বাধা দিয়েছিল ভারত, এবং সেই ঘটনায় আসলে ব্যাপক আলোচনা চলছে কূটনৈতিক মহলে, আসলে কেন এই ঘটনা সব কিছু অবহিত করার পরও কেন বাধা দেওয়া হলো। যদিও জাহিদ রহমানকে প্রায় 2.5 ঘন্টা বসিয়ে রেখে পরে উচ্চ মহলের নির্দেশে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি সেই নাকচ করে তিনি কলম্বোতে পৌঁছান এবং সেখানে ভোর নাগাদ পৌঁছানোর পর তিনি শ্রীলঙ্কার একটি বিমানবন্দরে তিনি এয়ারলাইন্সে করে ঢাকার আজকে দেশে ফিরেছেন। কিছুক্ষণ আগে তিনি দেশে ফিরে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে এখানে কিন্তু কূটনৈতিক মহলে নানান আলোচনা হচ্ছে যে কেন আসলে বাধা দেওয়া হলো, বা সব কিছু করার পর অবহিত করার পরও সব কিছু জানার পরও একটু জানিয়ে রাখতে চাই এটি কিন্তু একটি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের যে জ্যেষ্ঠ কর্মকর্তাদের 2 দিনের একটি সফর, অর্থাৎ সেখানে অংশগ্রহণ করার কথা ছিল, বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রীর যে তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানের। সব কিছু ঠিকঠাক ছিল। গতকাল যখন সন্ধ্যায় তিনি দিল্লি বিমানবন্দরে পৌঁছান সেখানে আসলে বিপত্তি ঘটে, সেখানে তাকে বাধা দেওয়া হয়। ভেতরে প্রবেশ করতে দেয়া হবে কিনা সেটা নিয়ে প্রায় অনুমতি নিতে প্রায় 2.5 ঘন্টা নাগাদ তাকে বসিয়ে রাখে এবং এরপরে আসলে উচ্চ মহলের নির্দেশে তাকে অনুমতি দেওয়া হলেও তিনি সেটি নাকচ করে তিনি কলম্বোতে চলে যান। সেখান থেকে আসলে তিনি আজকে দেশে ফিরেছেন। তবে দেশে ফেরার পর তার মুখ থেকে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেনি। তবে এটা নিয়ে কিন্তু কূটনৈতিক মহলে বা দেশের সবখানে এখন আলোচনার একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যে কেন আসলে তাকে বাধা দেওয়া হলো। তবে এই নেতিবাচক প্রভাব তো অবশ্যই পড়বেই, সেটি নিয়েও কিন্তু দেশে এবং আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। ইমা, এই ছিল আমার কাছে সবশেষ। HM ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী HM ইমরান। দেখছেন স্টার নিউজ লাইভ, ফিরছি একটু পরেই।